আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে সবচেয়ে লাভবান হয়েছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে। এখানে ঠিক কয়েকদিন আগে স্বৈরাচারী আওয়ামী লীগ এই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যদি 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানটা না হতো, স্বৈরাচারী শেখ হাসিনা যদি এই অভ্যুত্থানটাকে ব্যর্থ করে দিতে পারতো, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতো বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কিভাবে ক্ষতি হতো সেটা হচ্ছে, আমরা দেখেছি 2013 সালে আল্লামা সাঈদের ফাঁসিকে কেন্দ্র করে শত শত জামায়াত ইসলামীর কর্মীকে হত্যা করা হয়েছিল ক্রস ফায়ারের নামে, এবং বিনা বিচারে হত্যা করা হয়েছিল। এবং বিনা বিচারে এই হত্যার যে রাজনীতি, সেটা শেখ হাসিনা আবার শুরু করত। এবং এইবার এই হাসিনা জামায়াত ইসলামীর প্রত্যেকটা কর্মীকে হত্যা করত এবং জামায়াত ইসলামী বা শিবির ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে হত্যা করত। সম্প্রতি সময়ে আমরা দেখেছি আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এই শিবির ট্যাগ দিয়ে, এবং বিভিন্ন জায়গায় মানুষকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করত, এবং শিবির হলেই তাকে হত্যা করা বৈধ, এইরকম একটা সিস্টেম প্রচলন করেছিল স্বৈরাচারী আওয়ামী লীগ। যদি স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হতো, তাহলে জামায়াত ইসলামী বা সাধারণ মানুষকে তারা এইভাবে হত্যা করত এবং জামায়াত ইসলামী সবচেয়ে ক্ষতির সম্মুখীন হতো। এবং এই জন্যই জামায়াত ইসলামীর দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে তারা অল আউট অ্যাটাকে নেমেছিল, এবং যে জন্য তাদেরকে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে ধরা হচ্ছে। আমরা দেখেছি সম্প্রতি শারজিস আলম, যিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক, উনি বলেছিলেন যে আমাদের সবচেয়ে বড় সহযোদ্ধা এবং সবচেয়ে বড় পার্টিসিপেট ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। এখন এই যে জামায়াত ইসলামী, এই জামায়াত ইসলামী অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটি নিয়ে নিয়েছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য এককভাবে নির্বাচন করার একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, যার ফলে বিএনপির সাথে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং তারা বিভিন্ন এলাই করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এখন সামনের নির্বাচনে এই জামায়াত ইসলামীর জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেই বিষয়টি নিয়ে বলছি। 1 নম্বর যে চ্যালেঞ্জটি হবে সেটি হচ্ছে, তাদের তৃণমূল খুব একটা শক্তিশালী না। আমরা জানি এই দলকে এলিট শ্রেণীর দল বলা হয়, এবং এলিট শ্রেণীর দলের কারণে তাদের যে কর্মী বা সমর্থক হয়, তারা বেশিরভাগই এলিট শ্রেণীর মানুষ থাকে। রিক্সাওয়ালা, দিনমজুর খুবই কম যারা জামায়াত ইসলামী করে। এই জন্য তৃণমূল পর্যায়ে তাদের সংগঠন অতটা শক্তিশালী হয়নি। এই জন্য তৃণমূলকে শক্তিশালী করাই এই দলের অন্যতম চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করছি। এবং 2 নম্বর যে চ্যালেঞ্জটি হবে সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বা ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতা। যে ইসলামী আন্দোলন এবং ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতা যদি না করতে পারে, তাহলে জামায়াত ইসলামীর একুল ওকুল দুই কুল যাবে। কিভাবে? যেহেতু তারা বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য এখন যাচ্ছে না, সেক্ষেত্রে তাদের এলাই বা জোট করেই নির্বাচন করতে হবে। তারা জোট কাদের সাথে করবে? প্রথমে ধরা হচ্ছিল তারা ছাত্রদের যে দল হবে সেই দলের সাথে জোট করবে, কিন্তু এখন তাদের সাথে একটা বিভেদ দেখা যাচ্ছে। এবং সম্প্রতি আমরা দেখেছি নাগরিক পার্টি গঠিত হওয়ার আগে ছাত্র শিবির থেকে যাওয়া 2জন নেতা, যারা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হওয়ার দৌড়ে ছিল, তারা পদত্যাগ করে। এবং বিভিন্ন কমিটি থেকে দেখা যাচ্ছে শিবিরের যারা সাবেক শিবির, তারা পদত্যাগ করছে। এখন যাদেরকে পুশ করা ছিল তারা ওখান থেকে সরে আসছে, এবং বোঝা যাচ্ছে এখানে বামপন্থীদের একটা আধিক্য দেখা যাচ্ছে। এই যে ছাত্রদের নতুন দল সংগঠিত হলো, সেই দলের সাথে তাদের ডিল কিভাবে হবে সেই বিষয়টি তাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ। 3 নম্বর যে চ্যালেঞ্জটি আমার মনে হচ্ছে, কূটনৈতিক দিক দিয়ে তাদের বহির্বিশ্বের সাথে সম্পর্ক কি হবে। আমরা জানি বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্র যারা জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। ভারত, আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশ যারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশে ইসলামী কোনো দল ক্ষমতায় চলে আসুক। ভারত এতদিন আমেরিকাকে এভাবে বুঝিয়ে এসেছে যে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, সেক্ষেত্রে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারে, বা ইসলামী দলগুলো ইসলামী অভ্যুত্থান, ইসলামী রেভলিউশন হইতে পারে। এই বিষয়টি দিয়ে এতদিন আমেরিকাকে বোঝানো হয়েছিল। তার মানে বোঝা যায়
যে আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া কোনো রাষ্ট্রই চায় না যে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী কোনো দল ক্ষমতায় আসুক। এই বিষয়টি বাংলাদেশ জামায়াত ইসলামী কিভাবে ডিল করবে সেই বিষয়টি নিয়ে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। আমরা দেখেছি সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে চীন সফর করা হয়েছে এবং চায়নার রাষ্ট্রদূত জামায়াত ইসলামীকে সাপোর্ট দিবে বলে এরকম একটা আশ্বাস পাওয়া গেছে। এখন চায়না যদি জামাতকে সাপোর্ট দেয় তাহলে আমেরিকা এবং ভারতকে কিভাবে ডিল করবে বাংলাদেশ জামায়াত ইসলামী, সেই বিষয়টি একটা বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ ভারত এবং আমেরিকা আওয়ামী লীগের বিকল্প হিসাবে বিএনপিকে মনে করে, জামায়াতকে মনে করে না। এই জন্য এই বিষয়টি তারা কিভাবে ডিল করবে সেটা একটা বড় চ্যালেঞ্জ। এর পরের যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে বিএনপির সাথে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যেহেতু ক্ষমতার প্রশ্ন। সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাতের একটা টানাপোড়েন শুরু হয়েছে এবং পরস্পরের মধ্যে যে কথাগুলো চালাচালি হচ্ছে সেটার ফসল শেখ হাসিনার ঘরে গিয়ে উঠছে। কিভাবে? যখন জামায়াত ইসলামীকে বিএনপি থেকে বলা হয় যে এরা যুদ্ধ অপরাধী, এরা ৭১-এ তাদের ভূমিকা কি ছিল, তখন স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগ বিভিন্নভাবে সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয় যে এতদিন আমরা যে কথা বলেছি, বিএনপি জামাত বা যুদ্ধ অপরাধীর গাড়িতে পতাকা তুলে দিয়েছিল এবং এরা যুদ্ধ অপরাধী, এরা গণহত্যাকারী। তো আমার কথাগুলো ঠিক ছিল। তার মানে আওয়ামী বয়ানকে এস্টাবলিশ করা হচ্ছে এইভাবে এবং পরস্পর বিভেদের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে এস্টাবলিশড হওয়ার একটা চেষ্টা করছে। এখন আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য বড় চ্যালেঞ্জ বিএনপির সাথে সম্পর্ককে ঠিক করা। এখন এই দলের অন্যতম আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে, এই দল এতদিন যেভাবে ডানপন্থী রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, এখন দেখা যাচ্ছে তাদেরকে বিভিন্ন পন্থী রাজনৈতিক দলের সাথে মিশতে হচ্ছে। এখন এই যে তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে এবং মুক্তিযুদ্ধ নিয়ে যেসব প্রশ্ন করা হয় সেই বিষয়ে তাদেরকে অবশ্যই খোলামেলা অবস্থান পরিষ্কার করা উচিত। কারণ এই বিষয়টি নিয়ে প্রতিপক্ষ রাজনীতি করছে। এর অন্যতম চ্যালেঞ্জ হবে যে বাংলাদেশে যেভাবে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আমরা দেখেছি সম্প্রতি শফিকুল ইসলাম মাসুদ, যিনি দক্ষিণের সেক্রেটারি, উনি বলেছেন যে আমরা ব্যালটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করব। এখন ব্যালটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যায় কিনা, আমরা এতদিন জেনে এসেছি যে ব্যালটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এখন গণতন্ত্রকে কখনো যদি ইসলাম হিসাবে প্রচার করা হয়, সেটা সাধারণ আলেম ওলামা এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি যায়। এখন এই যে ব্যালটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন নাকি ব্যালটের মাধ্যমে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনাদের লক্ষ্য কি ইসলাম প্রতিষ্ঠা করা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করা? এই যে আপনাদের রাজনীতিটা, সেই রাজনীতিটাকে অবশ্যই সকলের সামনে উন্মোচিত করা উচিত। আর তাহলেই সাধারণ মানুষ আপনাদের রাজনীতিটাকে বুঝতে পারবে, আর না হলে বিভ্রান্ত হবে। এই জন্য আপনাদের সঠিক রাজনীতি কোনটা সেটাকে অবশ্যই সামনে আনতে হবে এবং কোনো লুকোচুরির যে রাজনীতি, যেটা বলা হচ্ছে ছাত্র দল বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গোপনে রাজনীতি করা হয়, সেই বিষয়টি নিয়েও আপনাদের প্রকাশ্যে আসা উচিত। যেহেতু আপনারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়া মতো একটা দল কখনো গোপনে রাজনীতি করবে সেই বিষয়টাও আসলে যায় না। যদিও আমি মনে করি সেটা আপনাদের ব্যক্তিগত বা আপনাদের দলগত সিদ্ধান্ত, আপনারা কিভাবে রাজনীতি করবেন এটা বলার অধিকার আমার বা ছাত্রদল বা বিএনপির কারণে। তারপরেও আমি মনে করি এটা আপনাদের জনগণের সামনে পরিষ্কার করা উচিত। একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলছি। এই জন্য আমি বলতে চাই অবশ্যই আপনাদের এই বিষয় পরিষ্কার করা উচিত। বাংলাদেশ জামায়াত ইসলামী সামনে নির্বাচনে ভালো করতে গেলে বা ক্ষমতায় আসতে গেলে এইসব চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলেই আমি মনে করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।